নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। দুয়ারে রিপোর্টার নিয়ে রয়েছি আমি অনিন্দিতা। আর আমরা শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, এবার অফিসারদের কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। কাজ না করলে বরখাস্ত করা হবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই পাশাপাশি দুয়ারে সরকার প্রকল্প নিয়েও রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। ঠিক কি কি নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ বলবে। সোমরাজ, কি বললেন, কি নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী? দেখো, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলা শাসক, পুলিশ সুপার এবং প্রায় 30 মিনিট তিনি সেই বৈঠকে ছিলেন। সেই বৈঠকে সরকারি অফিসারদের উদ্দেশ্যে কার্যত হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেমনটাই নবান্নের প্রশাসনিক মহল দাবি করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কাজ না করলে তাকে সরিয়ে দেব। তেমনটাই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক চলাকালীন মন্তব্য করেন বলে নবান্ন সূত্রে খবর। পাশাপাশি সরকারি রুল অনুযায়ী পদক্ষেপ করা হবে যদি তারা সরকার কাজ না করেন। কি সেই সরকারি রুল? সেকশন 56J, অর্থাৎ যেখানে বলা হয়েছে কাজ না করতে পারলে কম্পালসরি রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়ার মতো নির্দেশিকা রয়েছে। সেই আইনকে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই আইনকে উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে যদি কোনো সরকারি অফিসার কাজ না করেন তাহলে সংশ্লিষ্ট রুল অনুযায়ী পদক্ষেপ করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন এরকম সরকারি অফিসারদের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন? নবান্ন সূত্রে খবর, দুয়ারে সরকারের প্রকল্পের পরিষেবা দেওয়া নিয়ে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বৈঠক চলাকালীন বলেন যে পরিষেবা দেওয়া ঠিকঠাক হচ্ছে না, সাধারণ মানুষ সন্তুষ্ট হচ্ছে না দুয়ারে সরকারের পরিষেবা দেওয়া নিয়ে। আর তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ এসেছে। আর তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে জনসংযোগ প্রোগ্রাম শুরু হচ্ছে আগামী 20 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। সেই সময় সরকারি কর্মচারীদের সব ছুটি বাতিল, বিশেষত শনিবারের ছুটি বাতিল করা হচ্ছে। কারণ প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্র ভিত্তিক এই জনসংযোগ প্রোগ্রাম কর্মসূচি হবে। শনিবার করে কোনো কর্মচারী, কোনো অফিসার, কোনো আধিকারিক ছুটি পাবেন না। রবিবার যেমন অফ ডে থাকে, অফ ডে পাবেন, কিন্তু তারা কোথাও বাইরে যেতে পারবেন না। বাইরে যেতে গেলে জেলা শাসক বা সংশ্লিষ্ট দপ্তরের সচিবদের অনুমতি নিয়েই যেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা স্পষ্ট করে দেন জেলা শাসক, পুলিশ সুপার এবং বিভিন্ন বিভাগীয় সচিবদের কাছে। শুধু তাই নয়, জলস্বপ্ন কাজের অগ্রগতি নিয়েও খানিকটা হলেও অসন্তোষ প্রকাশ করেন আজ বৈঠকে মুখ্যমন্ত্রী। তিনি বলেন যে পাইপ লাইন ফেলে দেওয়া হচ্ছে কিন্তু জলের লাইন যাচ্ছে না, তাই আগে জলের লাইনের কাজ করুক, তারপরেই পাইপ লাইন ফেলা হোক। তেমনটাই আজ বৈঠকে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে তিনি এটাও বলেন যে তিনি এবার সারপ্রাইজ ভিজিট করবেন এবং মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তিনি কয়েকটি জেলায় যাবেন, সেখানে যাতে হ্যাঙ্গার লাগিয়ে বৈঠক করা হয়, অর্থাৎ যেহেতু বিধিনিষেধ থাকে তিনি সারপ্রাইজ ভিজিটও দেবেন বিভিন্ন জেলায়। তেমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন বৈঠক চলাকালীন। অর্থাৎ সব মিলিয়ে সরকারি অফিসারদের নিয়ে কড়া মনোভাব আজ মমতা বন্দ্যোপাধ্যায় নেন। প্রশাসনিক মহলের দাবি কার্যত রাফ অ্যান্ড টাফের ভূমিকায় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, ধন্যবাদ। 20 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত সব পোলিং স্টেশন অনুযায়ী আমরা স্থানীয় মানুষের দুয়ারে সরকারে হয়তো গেছে, কাজটা হয়নি, উপরতলাতেও যেমন কিছু একাংশ আছে, নিচুতলাতেও একাংশ আছে, কাজ না করে মানুষকে বারবার করে ঘোরায়। তাই আমরা আবার একটা পাড়ায় পাড়ায় সমাধানের মতো প্রত্যেকটা পোলিং স্টেশন অনুযায়ী আমাদের 3 জন করে অফিসাররা বসবেন। যদি কারো শংসাপত্র নিয়ে কোনো অভিযোগ থাকে, রেশন পাচ্ছেন না, লক্ষ্মীর ভান্ডার, যদি কেউ বঞ্চিত হয়ে থাকে, নাম লেখাবেন। এটার নাম হবে জনসংযোগ প্রোগ্রাম কর্মসূচি। আমরা গত কয়েকদিনে বেশ কিছু জায়গায় অনেক ডাকাতির খবর দেখিয়েছি। এবার হাওড়াতেও ঠিক একই ছবি। আর হাওড়াতে ভর দুপুরে গান পয়েন্টে ডাকাতি করা হলো। সোনার দোকানে ডাকাতি, দোকান মালিকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ডাকাতি করা হলো, তাও আবার ভর দুপুরে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সন্তু। ঠিক কি কি ঘটলো? ভর দুপুর, লোকজন ভরা, চারিদিকে একেবারে ভর জমজমাট এলাকা, সেখানে সোনার দোকানে ঢুকে ডাকাতি, ঠিক কিভাবে ঘটলো পুরো পরিকল্পনাটি? দেখো, যেটা জানা যাচ্ছে শামপুরের সোসাইটি এলাকায় এখানে একটি সোনার দোকানের মালিকের দাবি 11:30 থেকে 12টার মধ্যে দুজন দুষ্কৃতী কিন্তু বাইকে করে আসে। তারা প্রথমে রূপোর জিনিস কিনতে যায়। রূপোর জিনিস কেনার পরে তারা দোকানদারের কাছে জানায় তারা সোনার জিনিস কিনতে চান এবং সেই মতো দোকানদার কিন্তু যখনই সোনার জিনিস দেখাতে যায় তখন দোকানদারের দাবি যে সেই সময় কিন্তু একজন দুষ্কৃতী তার মাথায় বন্দুক ঠেকে এবং বাক্সে 65 গ্রাম সোনা ছিল, সেই বক্স শুধু নিয়ে কিন্তু চম্পট দেয়, যার আনুমানিক মূল্য 4 লক্ষ টাকা বলে দাবি করা হচ্ছে। এরপরেই কিন্তু শামপুর থানার পুলিশ, উলুবেড়িয়ার যে মহকুমা পুলিশ আধিকারিক, তারা
তারা কিন্তু ঘটনাস্থলে যায়, বিভিন্ন জায়গায় কিন্তু নাকা চেকিং করা হয়েছে, তবে কিন্তু এখনো প্রায় 7 ঘন্টা হয়ে গেল, এখনো কোনো দুষ্কৃতীরা ধরা পড়েনি। সোনার দোকানের মালিকের যেটা দাবি, তারা কিন্তু আধা বাংলা ভাষায় কথা বলছিল এবং এরকম দিনে দুপুরে ভর দুপুরে এরকম প্রকাশ্য বাজারের মধ্যে কার্যত বন্দুক টেকিয়ে এই সোনার দোকানে ডাকাতির ঘটনা রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এবং অন্যান্য ব্যবসায়ী কিন্তু আতঙ্ক। এরপরে কিন্তু যেটা দেখা যাচ্ছে কয়েকদিন আগে কিন্তু উল্লেবেড়িয়ে এরকম একটি ঘটনা ঘটেছিল, সেইখানেও কিন্তু এখনো পর্যন্ত দুষ্কৃতীরা অধরা হয়ে আছে। তারপরও শামপুরে এই দিনে দুপুরে এই ডাকাতিতে যথেষ্ট এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এবং চাঞ্চল্য ছড়িয়েছে। বেশ, প্রথমে এসে দুইজন ঢুকে বললো রূপোর হার আছে, আমি বলি হ্যাঁ রূপোর হার আছে, বলে রূপোর হার একটা আর একটা চামচ নিয়ে আমাকে দেওয়ার পর বলছে কানে রিং আছে, আমি বলি হ্যাঁ কানে রিং আছে। দেওয়ার পরে সঙ্গে সঙ্গে পিস্তল দেখিয়ে এই ভাইটাকে একদম ধাক্কা দিয়ে ঠেলে কৌটোর এর ভেতর থেকে সব সোনার কৌটোটা নিয়ে মোটরসাইকেলে করে চলে গেল। কটা নাগাদ হয়েছে? 11:15। হাওড়া শ্যামপুরে সেখানে সোনার দোকানে ডাকাতির ছবি দেখলেন, তবে এবার দেখাবো একটা অন্যরকম ছবি। সোনারপুরে দোকানে সাজানো ডাকাতি, সোনারপুরের দোকানে ডাকাতির নাটক। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে সেই সোনার দোকানের মালিক রাজু রায়কে। গতকালে আমরা দেখিয়েছিলাম সোনারপুরের সেই ঘটনা, যেখানে অনেক কিছু সেখান থেকে লুট করা হয়, ডাকাতি হয় এবং রাজু রায়, তবে আজকে যে খবর পাওয়া যাচ্ছে সেখানে তিনি নাটক করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ। আমরা গতকালকেই দেখিয়েছিলাম সোনার দোকানে ডাকাতি হয়েছিল এই রাজু রায়ের দোকানে, কিন্তু আজকে যে খবর পাওয়া যাচ্ছে তিনি নাটক করেছেন, তিনি চুরির নাটক করেছেন। কেন? একদম দেখো, বৈকুণ্ঠপুর এলাকায় এই যে সোনার দোকানে ধর্ষণ দেয়, আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ডাকাতির ঘটনা, এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় সোনারপুর থানার পুলিশকে। সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং বকুলতলা জুয়েলার্সের যে প্রত্যক্ষদর্শী এলাকার মানুষজন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের বেশ কয়েকটি কথায় অসঙ্গতি থাকে। এরপরেই রাজু রায়কে নিয়ে গিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু হয় এবং তার প্রত্যেকটি কথায় অসঙ্গতি পাওয়া যায়। এরপরেই রাজু রায়কে দফায় দফায় ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে সে জানায় যে তার দেনা হয়েছে প্রচুর টাকা, সেই কারণেই এই নাটকের ছক, এই নাটকের তিনি পরিকল্পনা করেন এবং সেই মতো থানার পুলিশকে তিনি খবর দেন। এই ঘটনায় আজকে রাজু রায়কে বারুইপুর কোর্টে তোলা হয় এবং সেখান থেকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। এই ঘটনার পিছনে আরো কারা কারা রয়েছে, পাশাপাশি এই ঘটনার নাটক কেন সে করলো, আরো কোথাও জেলার কোনো প্রান্তে এমন ঘটনা ঘটিয়েছে কিনা তাও খতিয়ে দেখছে সোনারপুর থানার পুলিশ। বেশ, আমার বিয়ের জন্য টাকা দিয়েছিলাম 3,54,000 টাকা, পুরো ক্যাশ পেমেন্ট করেছিল বকুল জুয়েলার্সের রাজু রয়কে। থানায় এসে পুরো ব্যাপারটাই জানতে পারলাম যে উনি আমার গয়নাটা দেবে না বলে মিথ্যে অভিযোগ আনছেন যে ওনার ডাকাতি হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি ওনার কিছুই হয়নি। আমি চাই আমার 2 দিন পরে বিয়ে, আমি আমার পুরো জিনিসটা নয় চাই, আর না হলে আমি আমার টাকা চাই। যিনি সোনার দোকানই আছেন রাজু রয়, ওকে আমরা ইন্টারোগেট করি। ভুলভাবে পুলিশকে চালায়িত করেছে। ওই চুরি বা ডাকাতিটা দেখিয়ে ও একটা ইন্স্যুরেন্স ক্লেম পাবে বলে ও এটা ফেক করেছে। ও এবং ওর সঙ্গে যে আরেকজন ওর দোকানে ওয়ার্কার ছিল চন্দন নস্কর, এরা সম্পূর্ণ ব্যাপারটা স্বীকার করে। আলটিমেটলি এই ব্যাপারটা যে ভুয়ো সেটা আমাদের কাছে প্রমাণিত হয়। টাইমসের ব্যবসা ভালো যাচ্ছিল না এবং বাজারে বেশ কিছু দেনা হয়ে গেছিল, সেই কারণে ফেকটা করে যাতে ইন্স্যুরেন্স ক্লেমটা পেয়ে ওর অবস্থা পরিবর্তন হয়, সেই জন্যই ওটা করে। খুন করলো অন্য 4 বন্ধু, প্রমাণ লোপাট করার জন্য দেহ পোড়ানো হলো, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। আর কি নিয়ে বিবাদ? না, মোবাইল ফোনের অনলাইন গেমের আইডি নিয়ে বিবাদ। সেই বিবাদ এমন চরমে পৌঁছলো যে ফরাক্কার ব্যারেজ এলাকায় রীতিমতো এক বন্ধুকে খুন করলো 4 বন্ধু, আর তার দেহ লোপাট করতে পুড়িয়ে দেওয়া হলো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রণব। এটা কি তাহলে সেই অনলাইন গেম যেখান থেকে টাকা পাওয়া যায়? তো টাকা সম্পর্কিত কোনো বিষয়ের জন্যই কি এই খুন? এখনো পর্যন্ত পুলিশ কি বলছে? দেখো, একদম তাই। টাকার জন্য ফ্রি ফায়ার গেমের জন্য তোমার একটা ফ্রি আইডি নিয়ে গন্ডগোল, তার জেরেই বন্ধুকে নিষ্ঠুরভাবে খুন করে দেহ যাতে শনাক্তকরণ না করতে পারে গাড়ির তেল বের করে সেই দেহকে পুড়িয়ে দেওয়া হয় এবং তারপর দেহ লোপাটের জন্য তোমার যে ফিডার ক্যানেল রয়েছে, ফরাক্কার ফিডার ক্যানেল, সেই ফিডার ক্যানেলের মধ্যে দেহ ফেলে যায়। এবং গত 8ই জানুয়ারি থেকে তোমার ফরাক্কার পাপাই দাস নামে ওই যুবক তোমার নিখোঁজ ছিল। তারপরে 11 তারিখে ফরাক্কা থানা
থানার মধ্যে তোমার নিখোঁজ ডায়েরি করে পরিবারের পক্ষ থেকে, এবং গতকাল সেই যুবকের কিন্তু দেহ পাওয়া যায় এবং জঙ্গলের ভেতর থেকে। তারপরে কিন্তু দেহ শনাক্তকরণ করে, তার দেহের মধ্যে একটি ট্যাটু ছিল, সেই ট্যাটু দেখে তার পরিবারের লোকেরা সেই দেহকে শনাক্ত করেন। তারপরে আজকে পুলিশ জানতে পারে এই পাপাই দাস ফোনের মধ্যে আসক্তি ছিল এবং 4 বন্ধু মিলে তারা ফিডার ক্যানেলের পাশে খেলা করত। তারপরে ওই 4 বন্ধুকে কন্টিনিউ জেরা করার পর তারা কিন্তু জেরার মুখে সে ভেঙে পড়ে। তারপরে তারা স্বীকার করে যে একটি ফ্রি তোমার গেমের তোমার আইডি নিয়ে গন্ডগোলের জেরে, অর্থাৎ পাপাই দাস অনেক নামে এক বন্ধুর কাছ থেকে 2000 টাকা দিয়ে তারা একটা তোমার ফ্রি গেমের তোমার আইডি কিনেছিল। সেই আইডিটা সে আবার অনেককে দেয়, তারপর সেই আইডি কিন্তু আর দিচ্ছিল না। তার জেরেই খুন করে এবং খুনের পর তারা দেহের গাড়ির পেট্রোল বের করে সেই দেহকে পুড়ায়। তারপরে পরিবারের দেহ যাতে শনাক্তকরণ না করতে পারে জঙ্গলের মধ্যে ফেলে যায়। পুলিশ এই 4 জনকে জেরার পর তারা স্বীকার করেছে। ইতিমধ্যেই ফরাক্কা থানার মধ্যে একাধিকবার তাদেরকে জেরা করা হচ্ছে এবং তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে, এবং পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই 4 যুবক তার যেহেতু বন্ধু, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সেই ব্যবস্থা করুক ফরাক্কা থানার পুলিশ। আচ্ছা, বেশ। আমাকে একটা বডি দেখাচ্ছে, চেনা যাচ্ছে না মুখ, ডরিমন লেখা আছে বা সাইডে। ওটা কি লেখা ছিল হাতে? হাতেও আছে, এখানে লেখা আছে, এখানে লেখা আছে, আঙুলে লেখা আছে। কিচ্ছু হয়নি, না কোনো বকা ঝকা, কারোর সঙ্গে শত্রুতা। কেউ কিছু করে সন্দেহ আছে কি? না, আমার তো মনে কিছু সন্দেহ না। আমি কি করে সন্দেহ করব? ছেলে তো আমার ভালোই গেল, কথা বললো। সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান, আর সেই শেখ শাহজাহান এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। তবে এবার সেই শেখ শাহজাহানকে খুঁজে বের করতে গড়া হলো সিট। সন্দেশখালীর তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সিট গড়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই ও রাজ্য পুলিশের সিবিআই ও রাজ্য পুলিশের যৌথ টিম গড়ে তদন্তের নির্দেশ হাইকোর্টের। আর হাইকোর্টের অনুমতি ছাড়া তদন্তের চূড়ান্ত রিপোর্ট পেশ করা যাবে না। রাজ্য পুলিশ টিমে উত্তর দিনাজপুরের ইসলামপুরের এসপি জশপ্রীত সিং, সিটের নেতৃত্বে সিবিআইয়ের এসপি। হাইকোর্টের নজরদারিতে তদন্ত সিটে সিবিআই ও রাজ্য পুলিশের সমান সংখ্যা থাকছে এবং নেজার থানার কোনো পুলিশ সেই সিটের মধ্যে থাকতে পারবে না। আর এই মামলার পরবর্তী শুনানি 12 ফেব্রুয়ারি। আর তারই পাশাপাশি আদালতের যে নির্দেশ, যে যৌথভাবে সিট গঠন করা হচ্ছে, যেখানে রাজ্য পুলিশ থাকছে এবং সিবিআইয়ের আধিকারিক থাকছে, সেখানে সেই নির্দেশে এবার ক্ষুব্ধ সিবিআই। রাজ্য পুলিশের সঙ্গে যৌথ তদন্তে নারাজ সিবিআই এবং ইডি, তারা দুজনেই কিন্তু ক্ষুব্ধ হয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন অর্ণব। আমরা এর আগেও দেখেছি বারবার যে রাজ্য পুলিশের সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির যে একটা সম্পর্ক, তা অত্যন্ত একেবারে বিরক্তিকর সম্পর্ক। সেখানে আজকে যে যখন এই নির্দেশ দিল যেখানে যৌথভাবে সিট করা হচ্ছে, তারপরে এবার সেই ডিসিশনে কিন্তু ক্ষুব্ধ সিবিআই এবং ইডি। তাহলে কি আবারও সেই যে সম্পর্ক তারই কি বহিঃপ্রকাশ বলা যায়? দেখো, সিবিআই তদন্ত করে তাদের সিবিআই ম্যানুয়াল অনুযায়ী, দিল্লি পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী। এক্ষেত্রে সিবিআইকে রেগুলার কেস করে তারা তদন্ত করবে কিনা সেটা বোঝা যাচ্ছে না। সিবিআইয়ের বক্তব্য, এ রাজ্যে একাধিক মামলার, সেটা নিয়োগ দুর্নীতি হতে পারে বা সেটা অন্য স্ক্যামের ক্ষেত্রে হতে পারে, রাজ্য সরকারের পুলিশের কোনো সহযোগিতা সিবিআই পাচ্ছে না। এই অবস্থায় সিবিআই আগেভাগে কোনো এসপির নাম তারা জানাতে অপারগ, কারণ রাজ্যের সঙ্গে যৌথভাবে তদন্ত করার পক্ষপাতী তারা নয়, কারণ রাজ্যের অসহযোগিতা, রাজ্য পুলিশের অসহযোগিতা। এই অবস্থান সিবিআই জানানোর পরেও কিন্তু সিবিআই এবং রাজ্য পুলিশকে নিয়ে যৌথ টিম তৈরি করেছে। এবং এই নির্দেশ যখন ঘোষণা করছেন বিচারপতি জয় সেনগুপ্ত, যখন ইডির তরফে দেশের অতিরিক্ত সলিসিটর জেনারেল তিনি স্পষ্ট ভাষায় জানান যে রাজ্য পুলিশের ওপর তাদের আস্থা নেই, আর একটা দিনও অতিরিক্ত যাতে রাজ্য পুলিশ তদন্ত না করে। এই যে তদন্ত নির্দেশ দেওয়া হচ্ছে, কেন সিবিআইকে পুরোপুরি দেওয়া হচ্ছে না? কার্যত সিবিআই এবং রাজ্য পুলিশ নিয়ে যে যৌথ টিম, বিশেষ তদন্তকারী দল, এটাতে সায় নেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। কাজেই সব মিলে নির্দেশের কপি হাতে পাওয়ার অপেক্ষা। সেই নির্দেশের কপি হাতে পাওয়ার পরই এই নির্দেশ আপিল করে ডিভিশন বেঞ্চে ইডি যাবে কিনা সেটা নির্ভর করছে। হয়তো আজ রাতের মধ্যে এই নির্দেশের কপি সামনে চলে আসবে, তখনই হয়তো ইডি তারা অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেবে যে কালকে তারা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে বা অন্য ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হচ্ছেন কিনা। কারণ সিবিআই কাজ করার ক্ষেত্রে একাধিক অসুবিধা রয়েছে। তারা রেগুলার কেস
যে নাজার থানা দুটো এফআইআর তদন্ত করতে বলা হয়েছে, সেক্ষেত্রে রেগুলার কেস করে তাদেরকে তদন্ত এগিয়ে নিয়ে যেতে হবে। আবার রাজ্য পুলিশ যদি তদন্ত করে, রাজ্য পুলিশের নিজস্ব যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী, সিআরপিসি অনুযায়ী তারা এফআইআর নাজার থানা দুটো এফআইআর তার তদন্ত করবে। কাজেই এই দুটো জায়গা কি করে বিচারপতি তার নির্দেশে স্পষ্টভাবে উল্লেখ করেন, সেটার দিকে তাকিয়ে রয়েছে রাজ্য এবং ইডি বা সিবিআই। এখন দেখার এই নির্দেশে আসলে বিচারপতি ঠিক কি নির্দেশ দিয়েছেন সেটা দেখার পরই পরবর্তী পদক্ষেপ, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি ইডি বা সিবিআই তরফে। বেশ, ধন্যবাদ অর্ণব। এবং এই যে যৌথভাবে টিম গঠন, যৌথভাবে সিট গঠন, তাতে কিন্তু রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। রাজ্য সরকার সাধারণ মানুষ দ্বারা নির্বাচিত, আইন শৃঙ্খলা তাদের হাতে, তার উপরে আস্থা রাখতে হবে। কিন্তু আমাদের অভিজ্ঞতা উল্টো বলছে, বারবার এই ধরনের ঘটনা ঘটছে। শাহজাহান শেখের মতো দুর্বৃত্তরা তৈরি হয়েছে কি করে? যত অপরাধ করেছে পুলিশের চোখের সামনে, পুলিশের সাহস নেই, হিম্মত নেই, বা পুলিশ তার অপরাধের সঙ্গে যুক্ত হয়ে আছে, তারা তাকে ধরতে সাহায্য করবে বা সমাধান করবে, এটা সম্ভাবনা কম। আমাদের সিবিআইয়ের উপরে ভরসা আছে, সহযোগিতা পুলিশের দরকার। এখানে ওই ধরনের সীমান্তবর্তী দুর্গম এলাকায়, সুন্দরবন এবং সমুদ্র এলাকায় সাধারণ পুলিশের সহযোগিতা ছাড়া কাজ করতে পারবে না সিবিআই, সেটাই করা উচিত। তৃণমূলের নেতারা অত্যন্ত খুশি, যাতে রাজ্য পুলিশের উপরে কোর্টের ভরসা আছে। ওদের ভাবা উচিত ছিল যে রাজ্য পুলিশ নিজেই করবে, এই ভরসাটা নেই বলেই কোর্টকে সিদ্ধান্ত দিতে হচ্ছে। এবং কোর্ট নির্দেশ দিচ্ছে মানে একা রাজ্য পুলিশ উপরে ভরসা করতে পারলো না। রাজ্য পুলিশের 12টা বাজানো হয়ে গেছে। ইডি বা সিবিআই যখন কোথাও রেড করতে বা তদন্তে যাচ্ছে, সেই সময় লোকাল থানা বা প্রশাসনকে কোঅর্ডিনেট করা উচিত, জানানো উচিত। আজকের হাইকোর্টের রায় আমাদের সেদিনকার যে অবস্থান তাকেই সমর্থন করলো। সুতরাং আমরাও এবার বেটার রেজাল্টের জন্য অপেক্ষা করব। 1 দশক 2 দশকে সিবিআই এর তদন্তের যে ফলাফল, সেটা তো খুব আশাপ্রদ নয়। বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশে শাহজাহানের বাড়ির চারপাশে লাগানো হচ্ছে সিসি ক্যামেরা। সন্দেশখালী সরবেরিয়ায় শাহজাহানের বাড়ির সামনে লাগানো হচ্ছে সিসি ক্যামেরা। 3টি সিসি ক্যামেরা সেখানে লাগানো হয়েছে। আর তার যে মার্কেট রয়েছে, সেই মার্কেটের সামনে 4টি সিসি ক্যামেরা। তারই পাশাপাশি শাহজাহানের যে ইটভাটা রয়েছে, সেখানেও সেই ইটভাটাও একেবারে 3টি সিসি ক্যামেরায় মোড়া রয়েছে। মোট 10টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। আমরা সরাসরি যাব জিয়াউলের কাছে। জিয়াউল, এই যে সিসিটিভি বসানো হচ্ছে এবং এখনো পর্যন্ত যা আপডেট হচ্ছে, সবই তো শাহজাহানের কাছে এখনো পর্যন্ত জানা হয়ে গিয়েছে। তাহলে এই যে এত সিসি ক্যামেরা বসানো হলো, আদৌ কি শাহজাহান ধরা পড়বে? কোনো কাজ কি হবে? দেখো, 12 দিন পরেও কিন্তু অধরা শেখ শাহজাহান, এবং শেখ শাহজাহান কোথায় রয়েছে সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। তার মধ্যেই পুলিশ নিষ্ক্রিয়তা, অর্থাৎ বারবার বিরোধী থেকে শুরু করে দলের একাধিক এখানকার বিধায়ক, পঞ্চায়েত প্রধান এবং তার ভাই বলছেন যে ঘটনা, অর্থাৎ এই সন্দেশখালীর মাটিতে শেখ শাহজাহান রয়েছে, কিন্তু পুলিশ খুঁজে পাচ্ছে না। ফলে পুলিশের ব্যর্থতা একটা সামনে আসছে। তার জন্য হাইকোর্টের নির্দেশে এই যে শেখ শাহজাহানের যে গতিবিধি, শেখ শাহজাহান যে সন্দেশখালীর মাটিতেই আছেন, তার জন্যই, তার গতিবিধি নজর করার জন্যই এই সিসিটিভির বন্দোবস্ত করা হয়েছে। অর্থাৎ তার যে শেখ শাহজাহান মার্কেট রয়েছে একেবারে সরবেরিয়া বাজারে, সেখানেই কিন্তু 4টি সিসিটিভি দিয়ে সেখানে ঘিরে রাখা হয়েছে। অর্থাৎ তার যে অফিস, সেখানেই মূলত এই সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। অন্যদিকে তার যে আকঞ্জিপাড়া যে বাড়ি রয়েছে, সেখানেও 3টি সিসিটিভি ক্যামেরা রয়েছে, এবং একেবারে তার একেবারে ধামাখালি এলাকায় যে ইটভাটা রয়েছে, সেখানে 3টি ক্যামেরা। অর্থাৎ প্রায় 11 কিলোমিটার রাস্তায় তার 3 জায়গায়, অর্থাৎ 3 জায়গায় 10টি ক্যামেরা বসানো হয়েছে। তারপরেও প্রশ্ন উঠছে, শেখ শাহজাহানকে সত্যি ধরা দেবে এই সিসি ক্যামেরায়? ইতিমধ্যেই প্রাক্তন বিধায়ক সন্দেশখালী তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি রয়েছেন নদী পার হচ্ছেন, নৌকায় করে নদী পার হচ্ছেন শেখ শাহজাহান এই একেবারে সন্দেশখালীর মাটিতেই। তাহলে যেখানে সিসিটিভি বসানো হয়েছে সেই খবর ইতিমধ্যে তার কাছে চলে গেছে, তাহলে তিনি কি ধরা দেবেন? সেই প্রশ্নই এখন উঠছে। তারপরেও পুলিশ এবং কোর্টের নির্দেশে, সেগুলো হাইকোর্টের নির্দেশে, সেখানে একাধিক জায়গায় সিসিটিভি বসানো হয়েছে, যাতে মাত্র শুধুমাত্র এই শেখ শাহজাহানের গতিবিধি জানার জন্য। কিন্তু এলাকার মানুষের যেটা স্পষ্ট দাবি, শেখ শাহজাহান এই সিসিটিভি ক্যামেরা ধরা দেবেন না। অর্থাৎ তার যে নজরবন্দি করা বা তাকে বন্দি করা সিসিটিভির মধ্যে, সেটা কিন্তু সম্ভব নয়। তার মধ্যেও পুলিশি নজরদারি চলছে, এবং এই সিসিটিভির মধ্যেই সেখানে একাধিক জায়গায় পুলিশের নজরদারি চলছে। তারপরে দেখার বিষয় এই সিসিটিভির মধ্যেই শেখ শাহজাহান ধরা পড়েন কিনা। একেবারে দেখা যাক যে এবার শেখ শাহজাহান ধরা পড়ে কিনা। এতগুলি সিসি ক্যামেরার পর শেখ শাহজাহান ধরা পড়ে কিনা। অবশ্যই
সেই খবরের দিকে আমাদের নজর থাকবে। তবে এবার চলে যাব মুর্শিদাবাদে। স্বাস্থ্য দপ্তরের চাকরির নামে প্রতারণা। কর্ণসুবর্ণ ব্লক হাসপাতাল, তার সুপারভাইজার, তার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে চাকরির নামে তিনি প্রতারণা করেছেন। ঠিক কি করেছেন? আমাদের সঙ্গে রয়েছেন প্রণব বলবে। প্রণব, কি কি অভিযোগ উঠছে এই সুপারভাইজারের বিরুদ্ধে? তিনি কোন কোন বিষয় প্রতারণা করেছেন? দেখো, সুবর্ণ যে ব্লক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেই হাসপাতালেরই সুপারভাইজার হচ্ছে প্রদীপ পাল, এবং তার বিরুদ্ধে অভিযোগ একাধিক ব্যক্তির কাছ থেকে সে টাকা তুলেছে চাকরি, গ্রুপ ডি পদে চাকরি দেবে স্বাস্থ্য দপ্তরে, এবং সে প্রতিটি ছেলের কাছ থেকে কারোর সঙ্গে 5 লক্ষ, কারোর সঙ্গে 4 লক্ষ বা কারোর সঙ্গে 3 লক্ষ টাকা করে নিয়েছে বলে অভিযোগ। এরপরে আজকে সকালবেলাতে বহরমপুরের তোমার নিয়ালিশ পাড়ার তাকে দেখতে পেয়ে এলাকার যুবকরা তাকে একটি ক্লাব ঘরে আটকে রাখে এবং বেধড়ক মারধর গণধোলাই দেয়। পরে পুলিশ এসে কিন্তু তাকে আটক করে নিয়ে যায়, এবং তার বিরুদ্ধে অভিযোগ প্রায় 5 লক্ষ টাকা করে নিয়ে তাকে গ্রুপ ডি পদে চাকরি দেবে বলে এলাকার যুবকদের সঙ্গে, অনেক যুবকের সঙ্গে সে টাকা তুলেছে। যদিও সে স্বীকার করেছে চাকরি দেওয়ার নাম করে নয়, আমি অন্য কাউকে দিয়েছিলাম, সেই টাকা ফেরত দিয়ে দেবো বলে কিন্তু মুচলেখাও দেয়। পরবর্তীকালে বহরমপুর থানার পুলিশ তাকে আটক করে নিয়ে যায়, এবং এলাকার যুবকদের দাবি যে চাকরি দেওয়ার নাম করে আজ বছর 3 ধরে তাদেরকে ঘোরাচ্ছে, এবং তাকে দেখতে পেয়ে কিন্তু ক্লাব ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল। তারপরে টাকা না দেওয়ার কারণেই তাকে আটকে রাখা হয়েছিল, এবং টাকা দিয়ে দেওয়ার আগে কথা থাকলেও সে টাকা দিচ্ছিল না, সেই কারণেই তাকে মারধর করা হয়েছে। যদিও পুরো ঘটনার তদন্ত করছে বহরমপুর থানার পুলিশ, যদিও অভিযুক্ত যুবক আর কি টাকা নেওয়ার কথা স্বীকার করে যে টাকা খুব শীঘ্রই সে ফেরত দিয়ে দেবে বলে কিন্তু পুলিশের কাছে মুচলেখা দিয়ে জানায়। বেশ, এবং অভিযোগকারীরা কি অভিযোগ করছেন তাদের মুখ থেকেই শুনবো। 2018 সালে মার্চ মাসে 5.5 লক্ষ টাকা নেয় চাকরি করে দেবে বলে স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি, কিন্তু বলেছিল যদি চাকরি না হয় 3 মাসের মধ্যে টাকা ব্যাক করে দেবে। কিন্তু এটা 2024 চলছে, 2023 সালে আমাকে 5.5 লক্ষ টাকার মধ্যে 2 লক্ষ টাকা দেয়, 3.5 লক্ষ টাকা আর আমি পাইনি। উনি ডিউটি যাচ্ছিল, ওই সময় ওনাকে নিয়ে এসেছি, ক্লাবে রেখেছি, আমি আমার টাকা বুঝে নিব। আর সুপারভাইজার তিনি কিন্তু পুরো বিষয়টি অস্বীকার করছেন। কি বলছেন তিনি, শুনুন। আমি টাকা পয়সা নেইনি, আমার কাছে ও টাকা এখন দাবি করছে টাকা দিতে হবে, তাই টাকা এখন ব্যবস্থা করতে গেছে। চাকরি মাকরি কিছুই ব্যবস্থার জন্য নয়, একটা কাজের কথা হচ্ছিল, আমি আমার নিজের কাজের জন্য গেছিলাম, সেখানে ওরা যুক্ত হয়েছিল, সেখানে কিছু টাকা পয়সা লেনদেন হয়েছিল। আমি কোনো টাকা পয়সা নেইনি, আমার কোনো ব্যাপারই নয়। এবার আরো একটি প্রতারণার খবর আপনাদের দেখাই। তবে এবার পুরসভার কর্মী সেজে সেই পরিচয় দিয়ে প্রতারণা করা হচ্ছে, মিউটেশন করিয়ে দেওয়া হবে সেই আশ্বাস দিয়ে প্রতারণা করা হচ্ছে, এবং মিউটেশন করিয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করছেন অভিযুক্ত। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রানার কাছে যাব। রানা, ঠিক কি কি অভিযোগ উঠছে, কতদিন থেকে তিনি এই কাজ করছেন, এবং এখনো পর্যন্ত কত টাকা তিনি প্রতারণা করেছেন? হ্যাঁ নন্দিতা, দেখো, এই উত্তরপাড়া পৌরসভা 22 নম্বর ওয়ার্ডে মানে অভিযুক্ত প্রণব দাস, তিনি হচ্ছে এই পুরসভার কিন্তু একটা কর্মী হিসাবে, ক্যাজুয়াল কর্মী হিসাবে কাজ করছিলেন। যে কাজটা দিয়েছিল এই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মানসী হাজরা, তার স্বামী মানিক সিংহ রায়, তিনি এই প্রণব দাসকে, যার নামে অভিযোগ, তিনি এই প্রণব দাসকে তাকে ক্যাজুয়াল কর্মী হিসেবে কাজে দিয়েছিলেন শুধু পৌরসভার নোটিশ সার্ভ করার জন্য। সেই সুযোগকে কাজে লাগিয়ে সে কিন্তু লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে মিউটেশন করে দেওয়ার নাম করে। এই বিষয়টা নজরে এসেছে যখন যারা উপভোক্তা, যারা টাকা দিয়েছিল, তারা কিন্তু যখন পৌরসভায় এসে জানায় যে এইভাবে মানিক সিংহরা, অর্থাৎ ওয়ার্ডের কাউন্সিলর, তার স্বামীর নাম দিয়ে এই প্রণব দাস যখন টাকা কালেকশন করেছে, তাকে বারবার জানানো হলে সে কিন্তু কোনো ফোনও রিসিভ করেনি। তবে একটা কিন্তু দেখো প্রমাণ চলে এসেছে হাতে, যে এই যে প্রণব দাস যে অভিযুক্ত, সে কিন্তু হোয়াটসঅ্যাপে একজন উপভোক্তাকে জানিয়েছে যে মানিক সিংহরা, যিনি মানে কাউন্সিলরের স্বামী, তাকে তার কাছে 15,000 টাকা তিনি নিয়েছেন, তিনি যতক্ষণ না ওই টাকাটা দিচ্ছেন তার ওই কাজটা করতে পারবেন না। ফলে ভেতরে কিন্তু একটা বড় র্যাকেট কাজ করছে, এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এই বিষয়টা যখন সামনে আসছে, উত্তরপাড়া পৌরসভার পৌরপ্রধান দিলীপ যাদব, তিনি কিন্তু ইতিমধ্যে উত্তরপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন প্রণব দাসের বিরুদ্ধে। পুলিশ প্রণব দাসের বাড়িতে গেলেও কিন্তু অভিযুক্তকে খুঁজে পাওয়া যায়নি, সে কিন্তু বর্তমানে
মানে পলাতক। তবে প্রশ্ন এটাই উঠছে যে একটি ওয়ার্ডের কাউন্সিলরের নাম করে, তার স্বামীর নাম করে এত লক্ষ লক্ষ টাকা কি করে প্রতারক প্রণব দাস তুললো, সেইটাই কিন্তু চিন্তিত রয়েছে মানে পৌরপ্রধান দিলীপ যাদব। একেবারে। এবং অভিযোগকারীরা কি অভিযোগ করছেন শোনাবো। म्यूटेशन के लिए एक बंदा आया था हमारे घर पे, लेकिन पैसा ले लिया, लेकिन 1 साल होने को आ गया, अभी तो कुछ ना पैसा रिफंड कर रहा है, कॉल करने पे एक्सक्यूजेस देते रहते हैं हम लोग को, और अभी तक कुछ मतलब म्यूटेशन का ना पेपर आया ना कुछ मैसेज आया अभी तक हमारे पास। प्रणव दास नाम बोले थे अपना, वो म्यूनसिपैलिटी स्टाफ बोल के किया था, उन्होंने ID कार्ड तक पहना हुआ था म्यूनसिपैलिटी का, उत्तरपाड़ा कोटरंग म्यूनसिपैलिटी लिखा हुआ था। আর কাউন্সিলরের স্বামী তিনি বলছেন আমার নাম যখন উঠছে তখন আমাকে বিষয়টি দেখতেই হবে। কি বললেন তিনি শুনুন। এবং আমার নামটা যখন ব্যবহার হচ্ছে, মানুষ সরল বিশ্বাসে ওনাকে টাকা দিয়েছে এবং সেই টাকা দেওয়ার পর উনি কি করেছেন সেটা উনি জানেন। এখন বাঁচতে তো হবে, সেই জন্য আমাকে বদনাম করার জন্য আমি তাদেরকে বলেছি আপনারা পৌরসভার সঙ্গে যোগাযোগ করুন, পৌরসভা যা ব্যবস্থা নেবে সেই মোতাবেক তার ব্যবস্থা হবে। আমি চিটিংবাজি যারা করে তাদের না সঙ্গে থাকি, না সমর্থন করি, না তাদের নিয়ে আমি উৎসাহিত হই। যে চিটিংবাজি করবে তাকে জেলে যেতে হবে, এটা হচ্ছে প্লেন অ্যান্ড সিম্পল, এর মধ্যে কোনো অন্য ব্যাখ্যা নেই। আমরা পুলিশের কাছে অভিযোগ দিয়েছি। এবার চলে যাব ভগবান গোলায়, কারণ সেখানে পুকুর ভরাট চলছিল আর সেই কাজ রুখলেন স্থানীয়রাই। ভগবান গোলায় বিডি অফিসের পেছনেই একেবারে পুকুর ভরাট চলছিল। দেখুন সেই ছবি, বিডি অফিসের কাছে সেখানেই পুকুর ভরাট চলছে। আর গ্রামবাসীরা অভিযোগ করছেন যে বারবার পুলিশকে বলেও কোনো লাভ হয়নি, যে কারণেই গ্রামবাসীরাই উদ্যোগ নিয়েছেন সেই পুকুর ভরাট বন্ধ করতে। বাড়ি করে আমরা বাস করছি এখানে, এই পুকুরে আমাদের নিকাশের ব্যবস্থা উনি সব সময় তালা মেরে রাখেন, আমাদেরকে যেতে দেন না, বললে পরে আমাদেরকে মার ধর, জুতো স্যান্ডেল তুলে, কিন্তু এটা বেআইনি। ওরা একটু একটু করে মাটি ফেলে তখন কিন্তু আমি বাধা দিয়েছিলাম, আমাদেরকে বাধা দিলে পরে বলবে মারবো, হচ্ছে কি থানায় ধরাবো। এটা পুকুর, এটা পুরোপুরি পুকুর। পুকুরে মাটি ভরার জন্য আমরা অভিযোগ করেছি, তাও কিন্তু মানতে চাই না। আমরা পুকুর ভরাট করতে দিচ্ছি না, দেব না। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রণব, যাও প্রণবের কাছে। প্রণব, এই যে ছবি দেখলাম যে বিডিও অফিসের সামনেই পুকুর ভরাট চলছে, কিন্তু বিডিও কিছু করছে না, পুলিশ কিছু করছে না, শেষ পর্যন্ত গ্রামবাসীরা করলো, কিন্তু প্রশাসন কেন কিছু করলো না? দেখো, সেটাই দেখা দিয়েছে প্রশ্ন আর কি। এবং বেশ কিছুদিন ধরে এই শতাব্দী প্রাচীন যে পুকুর, সেই পুকুরে কিন্তু ভরাটের কাজ চলছিল এবং এলাকার মানুষের অভিযোগ যখনই তারা প্রতিবাদ করে তখন বন্ধ হয়ে যায়, আবার শুরু হয়। এবং গতকাল রাত্রিবেলাতেও ঠিক একইভাবে এই পুকুর ভরাটের কাজ করছিলেন যে পুকুরের মালিক উমা শীল নামে ওই মহিলা। এরপরে কিন্তু আজকে সকালবেলাতে এলাকাবাসীরা প্রত্যেকে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং মহিলাকে ডেকেও কিন্তু প্রতিবাদ করতে শুরু করে। তারপরে কিন্তু পরিস্থিতি বেগতিক বুঝেই ভগবানগোলা থানার পুলিশ আসে, এরপর তোমার আটকে বন্ধ করে দেওয়া হয় পুকুর ভরাটের কাজ এবং যে সমস্ত লেবার যারা কাজ করছিল তাদেরকেও সরিয়ে দেওয়া হয়। এবং পুলিশের পক্ষ থেকে বলা হয় যে যদি এবার মাটি ফেলার কাজ করে তাহলে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। যদিও ভগবানগোলার যে বিএলআর ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক রয়েছেন স্বরূপ ভট্টাচার্য, তিনি কিন্তু জানিয়েছেন যে অভিযোগ পাওয়া গিয়েছে এবং ওই ব্যক্তি, যিনি অভিযুক্ত ব্যক্তি উমাশীল, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু আশ্বাস দেয়। যদিও এলাকাবাসীরা পুকুর মালিক উমাশীল তিনি কি বলছেন শোনাবো একবার। মাটি ফেলছেন কে পারমিশন দিয়েছে? পারমিশন দিয়েছে বলে তো মাটি কে ফেলে দিয়েছে? পুকুরে মাটি ফেলার পারমিশন কে দিয়েছে আপনাকে? আমি বিএলওর কাছ থেকে নিয়েছি, বিডিওর কাছ থেকে নিয়েছি। আচ্ছা, আপনাদের না না, আপনি পারমিশনটা কে দিয়েছে? কি অসুবিধা হচ্ছে আপনাদের? আপনি পুকুর ভরাট করছেন, আমি পুকুর কার পারমিশনে করছেন সেটা বলছি। পুকুর ভরাট করিনি, ভরাট করি আমি। পুকুর ভরাট করতে পারবো? ভিডিও দেখে গেছে তো, ভিডিও পারমিশন দিতে আপনি। প্রণব, আমরা শুনলাম যে পুকুর মালিক তিনি বলছেন তিনি বিএলআরও থেকে পারমিশন নিয়েছেন, তিনি বিডিও থেকে পারমিশন নিয়েছেন, কিন্তু আদৌ কি এটা সত্যি?
না দেখো, বিডিও এবং যখন বিএলআর এর কাছে আমরা যাই, তারা কিন্তু এই ঘটনার কথা জানতেন না বলে কিন্তু উড়িয়ে দিয়েছেন, এবং তারা আশ্বাস দিয়েছেন যদি এরপর কোনো রকমভাবে অভিযোগ আসে তাহলে ওই মহিলার বিরুদ্ধে যে আইনের অনুসারে যে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেওয়া হবে। তবে ইতিমধ্যেই কিন্তু এলাকার লোকজন তারা কিন্তু অভিযোগ দায়ের করেছে, এবং বিএলআরও যিনি রয়েছেন স্বরূপ ভট্টাচার্য, তিনি কিন্তু বলেছেন যে অভিযোগ পাওয়া গিয়েছে, এবার তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু তিনি এলাকাবাসীকে জানিয়েছেন। বেশ, আর এবার দেখাবো দক্ষিণেশ্বরের ছবি। দক্ষিণেশ্বরে প্রকাশ্যে জলাভূমি ভরাট করা চলছে। আরিয়াদহ মৌসুমী মোড়, সেখানে জলাভূমি ভরাট করে প্রমোটিং এর কাজ চলছে। দেখুন, চলছে জলাশয় ভরাট। আর নিউজ 18 বাংলা যখন ছবি তুলতে যায়, সেই ছবি তুলতে বাধা দেন জমির মালিক। ছবিটা তুলবেন, আমি যারা করছে, যারা বলছে তাদেরকে বলতে দিন। ছবি তুলবে না কেন? না কেন তুলতে আমি দেব না। কিসের জন্য ছবি তুলছো বলো তো দেখি আমাকে। জলাশয় না, মোটেই না, এটা জলাশয় না। ফালতু বকবে না। আর আমি মোবাইল কিন্তু ছুঁড়ে ফেলে দেবো তোমাদের। আমি তোমাকে বারণ করলাম তো। মোবাইল ছুঁড়ে ফেলে দেবেন? আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সুবীর। সুবীর, যখন ছবি করতে যাওয়া হলো সেই সময় এত বড় হুমকি দিচ্ছেন, মোবাইল ছুঁড়ে ফেলে দেওয়া হবে, এত বড় হুমকি দেওয়া হচ্ছে, এবং তারপরে কি কিছু পদক্ষেপ নেওয়া হলো? দেখো, আমরা যখন এই এলাকায় অর্থাৎ কামারহাটি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে যখন আমরা এই খবর পেয়ে খবর করতে যাই, তখন এই বাড়ির মালিক অর্থাৎ বাড়ির সদস্য অনিতা পাল, তিনি কিন্তু আমাদেরকে বলেন যে কেন ছবি তুলছি আমরা এবং কেন এই ছবি তোলা হচ্ছে। তো আমরা তাকে প্রশ্ন করি যে জলাশয় ভরাট করে আপনারা ভরাট করছেন এবং ভরাট করে প্রমোটিংয়ের কাজ চলছে। তখন উনি বলেন যে না, এখানে কোনো জলাশয় ভরাট হচ্ছে না, এটা আমাদের জমির কাজ হচ্ছে। কিন্তু তারপরে তিনি পুরোপুরি রণংদেহী ভূমিকা নেন। তিনি বলেন যে মোবাইল কিন্তু আমি ছুঁড়ে ফেলে দেবো, এরকম কথা বলেন। তারপরে কিন্তু আমরা যখন তাকে প্রশ্ন করি, তিনি কিন্তু পরিষ্কার বলেন যে তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। এবং যখন আমরা কামারহাটি পৌরসভার পুরপ্রধানের সাথে কথা বলি, তিনি কিন্তু বলেন এরকম ধরনের কোনো কাজ বরদাস্ত করা যাবে না, এবং আগামী দিনে এই ধরনের যদি কোনো রকম কোনো অভিযোগ যদি তার কাছে আসে বা এলাকার লোক যদি বলেন, তাহলে কিন্তু শুধু এই পুকুর বলে জলাশয় বলে নয়, কামারহাটি পৌরসভায় কোনো জলাশয় ভরাট করেই কিন্তু কোনো রকম কোনো অনৈতিক কাজ করা যাবে না। এবং পুরপ্রধান পুরোপুরি বলেছেন যে এই ধরনের ঘটনায় তিনি উপযুক্ত ব্যবস্থা নেবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব তিনি কিন্তু আইনানুগ ব্যবস্থা নেবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন কামারহাটি পৌরসভার পুরপ্রধান গোপাল সাহা। কিন্তু আমি তোমাকে জানিয়ে রাখি, এই যে জলাশয় ভরাট করে যে প্রমোটিং এর কাজ, এটা যখনই আমরা ছবি করতে যাই, তাহলে কেন তুমি এইভাবে রণংদেহী ভূমিকা নিলেন? তাকে যখন আমরা বলি, তিনি কিন্তু পরিষ্কার বলেন যদি তুমি ছবি তোলো তাহলে কিন্তু তোমার মোবাইল ছুঁড়ে ফেলে দেবো। এই যে একটা হুমকি, নিশ্চয়ই এর পিছনে কোনো গলদ আছে। এবং পৌরসভার তিনি বলছেন যে চক্রান্ত করা হচ্ছে তার বিরুদ্ধে। কি বলছেন তিনি, শুনুন। বলছে যে জলাশয় ভরাট করা হচ্ছে। কোনো জলাশয় নয়, কোনো জলাশয় নয়। যারা বলছে তারা এটা চক্রান্ত করছে। ওটা আমার জলা জায়গা না, এটা আমার জমি। আচ্ছা, এটা আমার পুরো জমি ভেঙে গিয়ে ঢুকেছে। যারা চক্রান্ত করছে তারা সহ্য করতে পারছে না যে পালবাড়িটা যখন এতদিন ধরে পালবাড়ি পড়েছিল, ভাঙা ভগ্ন অবস্থায় ছিল, তখন তারা কোথায় ছিল? কাগজ বলবে কথা, তাই নয় কি? পুরো দমে চক্রান্ত চলছে যাতে পালবাড়িটা না হতে পারে। আর পুরপ্রধান তিনি বলছেন এটা একেবারে উচিত না, আমরা একেবারে সব রকমের ব্যবস্থা নেওয়া হবে। জমি জলাভূমি কখনোই নষ্ট করা যাবে না এবং এর কঠোর শাস্তি হওয়া দরকার। সরকার বলছে, প্রকৃতিবিদরা তারা বলছে, কিন্তু তারপরে যারা করছেন তারা ঘোরতর অন্যায় করছেন এবং সেই কারণে তার শাস্তিযোগ্য অপরাধ। আমরা যা ব্যবস্থা নেওয়ার আমরা নিয়ম মতো সেই ব্যবস্থা নেব। এবার চলে যাব মিনাখায়, কারণ সেখানে ব্যবসায়ী আর স্থানীয়দের মধ্যে রীতিমতো সংঘর্ষ বেঁধে যায়। যেই সংঘর্ষে আহত হয়েছেন